জান্নাত সুলতানা, কোথায় ছিলি তোরা? শাহনাজ মীরা দুজনেই চমকে ওঠে। কোকেয়া মাত্র শাহনাজদের বাড়ির ভেতর থেকে এসেছে। পেছনে রয়েছে শাহনাজের মা। শাহনাজের হাত খামচে ধরে মীরা। ভয় মেয়েটা অস্থির, যদি মা কিছু বুঝে ফেলে তাহলে নিশ্চয়ই এবার মারতে মারতে হসপিটাল আবার। শাহনাজ নিজেও ভয় আছে, মাথা নিচু করে কি জবাব দিবে সেটার ছক কষছিল। তবে হাতে নজর পড়তেই মুখে হাসি ফুটে উঠল। ভাগ্য ভালো কাজল দুইটা চিপস আসার সময় কিনে দিয়েছে। শাহনাজ সেটা দেখিয়ে কোকেয়া বেগমকে বলে, চাচি চিপস আনতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল, মীরাকে দিয়ে আসতাম এখন, আপনি কষ্ট করে আবার এলেন। দাদি অসুস্থ, আম্মা চিন্তা করছে, তিনি পাঠিয়েছে আমায়। মীরা চল। কোকেয়া শেষের কথাটা মীরার হাত ধরে বলে। মীরা শাহনাজের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল। শাহনাজ একটা চিপস মীরার হাতে দিয়ে বাড়ি যাওয়ার ইশারা করে। শাহনাজদের বাড়ি থেকে 1 মিনিট কি 2 মিনিট পরেই মীরাদের বাড়ি। কোকেয়া গেট বন্ধ করে দিয়ে মীরাকে বলে, ভেতরে যা, আমি অজু করে আসছি, নামাজটা আজ আর পড়া হলো না। মীরা যায় না, দাঁড়িয়ে থাকে উঠোনে। কোকেয়া কলপারে যায়। মীরা মায়ের পেছনে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কোকেয়া দেখে, কিন্তু আর কিছু বলে না। মেয়ে তার বড্ড মা পাগল। আগে বাবার ছিল, বাবা যাওয়ার পরই মায়ের পেছনে পেছনে ঘুরে। রমজান শেখ কতবার যে এসেছিল তাকে নিতে, শুধু তাকে নয়, সাথে মীরাকেও। কোকেয়া তখন ভেবেছিল হয়তো স্বামী মারা গিয়েছে, সেই জন্য সংসার কিভাবে চলবে সেই জন্য বলে। কিন্তু না, তিনি তো একবার কোকেয়া বেগমকে বলেও ছিল বিয়ে দিতে চায় আবার মেয়েকে, নাতনিকে নিজের কাছে রেখে দিবে। কোকেয়া তখন স্বামী হারিয়ে পাগল। বাবা যে মেয়ের জীবনের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত তাকে জানিয়েছিল সেটা কোকেয়া বুঝতে পারলেও বাবা তার নিজের মেয়ের কথা ভাবলো, কিন্তু মেয়ের কি হবে সেটা তো ভাবেনি। বাবা নেই, আবার মাও বিয়ে করে নিলে তার মেয়ের কি হবে? বাবার উপর সেই থেকে রাগটা যেন প্রখর হলো আরো। ভালোবাসার মানুষের শেষ চিহ্ন আঁকড়ে ধরে বাঁচবে, অন্য কোনো ভাবনা তো তিনি মাথাতেও আনতে পারেনি কখনো। ঘরে এসে 2 মা মেয়ে কমলা বেগমের রুমে গেল। মীরা পড়তে বসল। কোকেয়া শাশুড়ির সাথে কতক্ষণ কথা বলে আজান দিলে নামাজ পড়তে গেল। কিছু সময় পর কমলা বেগমও চলে গেল। মীরা তখন 2 লাফে নিজের রুমে এলো। দরজা হালকা ভিড়িয়ে নিজের রুমে থাকা ছোট ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। গলা থেকে ওড়না সরিয়ে বস্তুটা পেছনে দিক থেকে ঘুরিয়ে সামনে আনলো। একটা স্বর্ণে চেইন, তাতে আবার একটা লকেট। সেটায় কি সুন্দর খোদাই করে রিহান মীরা লেখা। প্রথমে রিহান, তারপর মীরা। ইংরেজিতে গুটি গুটি লেখা অক্ষরগুলো কি আকর্ষণীয় লাগছে মীরার বেশ পছন্দ হলো। তবে এটার দামটা যে অনেক বেশি মীরার সে ব্যাপারে একটু সন্দেহ নেই। তার কারণ কিছুদিন আগে কোকেয়া শাশুড়ির আগের জিনিসগুলো বেচে দিয়ে নতুন আর স্বর্ণ তাতে যোগ করে দিয়ে বেশ বর্ষর করে 1 জোড়া দুল গড়িয়ে দিয়েছে। তাতে সব মিলিয়ে 40,000 এর মতো লেগেছে। আর এটা তো তার চেয়েও অনেক বড় ভারী শক্তপোক্ত একটা চেইন সহ লকেট। মীরা নিশ্চিত এটা লাখ টাকার জিনিস। কিন্তু এটা দিয়ে সে কি করবে? মা যদি দেখে ফেলে? মীরা একবার ভাবলো খুলে রাখবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে সেটা করলে মায়ের হাতে নিশ্চয়ই পড়বে। সুরক্ষিত স্থান থাকলেও কোকেয়া বেগম মাঝে মধ্যে মীরার ঘর গুছিয়ে দেন। আর তখন যদি এটা হাতে পড়ে মীরা কি জবাব দিবে? সুরক্ষিত স্থান যদি এই চেইনের জন্য হয়ে থাকে সেটা শুধু নিজের শরীর। গলায় পরে পিঠের দিকে দিয়ে রাখলে কারোর নজরে আসবে না। আর গায়ে ওড়না তো সব সময় থাকে। রোকেয়ার ডাকে মীরার ভাবনার ইতি ঘটে। দ্রুত চেইন জামার ভেতর রেখে ওড়না দিয়ে শরীর ঢেকে রুম থেকে বেরিয়ে এলো। রাতে খাবার খেতে বসে মীরার অল্প গরম লাগলে ওড়না খুলে রাখে। কিন্তু আজ আর সেটা করা গেল না। কোকেয়া মেয়ের পা থেকে মাথা অবধি সবটাই চিনে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, তবে কিছু বলল না। খাবার শেষ আজ মীরা নিজের রুমেই গিয়ে শুয়ে পড়ে। কোকেয়া মেয়ের চালচলন যেন আজ ঠিক লাগলো না। যেই মেয়ে ভয় এক রুম থেকে অন্য রুমে যায় না, আর আজ সেই মেয়ে আলাদা রুমে শুয়েছে। আজ কিছু দিন ধরে মীরার ব্যবহারও বেশি সুবিধার ঠেকাচ্ছে না। ভাবল মেয়েকে আরো চোখে চোখে রাখতে হবে। আজ 2 দিন হয়েছে কাজল আর রিহান দেশে নেই। ঈশিতা জানে না তারা কোন দেশে গিয়েছে। আশ্চর্য এর ব্যাপার এটা যে তাকে কেউ বলে না। ঈশিতা মা থেকে শুরু করে মামি কাউকে বাদ রাখেনি জিজ্ঞেস করতে, কিন্তু কেউ বলে না। শিশির লিভিং রুমে বসে আছে।
হাতের নখে নেল পলিশ দিচ্ছে। গায়ের রং ধবধবে ফর্সা, চুলগুলো অল্প বাদামি রঙের, চোখ জোড়া টানা টানা, নাকটা সামান্য চেপটা, ঠোঁট চিকন, হাসলে গালে টল পড়ে। তখন কি দারুণ মায়াবী লাগে। ঈশিতা তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যেমন এখন তাকিয়ে আছে। ছিমছাম গরনের শরীরটায় কালো একটা পাকিস্তানি থ্রি পিস, হয়তো ভার্সিটির জন্য রেডি হয়ে এসছে। ঈশিতা সব ভাবনা বাদ রেখে আসল কথা জিজ্ঞেস করলো, শিশির আপু, কাজল ভাইয়া আর রিহান ভাইয়া কোন দেশে গেল? বলছে না কেন কেউ আমায়? শিশির মাথা তুলে একবার দেখলো ঈশিতাকে, পরপরই মাথা নিচু করে নিজের কাজ করতে করতে বলে, বাচ্চা মানুষদের এত কিছু জানতে হয় না বাবু। তুই আম্মুর কাছে যা, তোর ফর্ম তুলতে যেতে হবে। তাড়াতাড়ি খাবার খেয়ে রেডি হয়ে নে। ঈশিতা জেএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। রিহানের কথা অনুযায়ী ঈশিতাকে ঢাকা আতিক চৌধুরীর বাড়িতে রাখা হয়েছে। রেজাল্ট দিয়েছে বেশ কিছু দিন হলো। বর্তমানে ভর্তির আবেদন টপকে ঈশিতা এখানকার একটা ভালো স্কুলে ভর্তি হওয়ায় সুযোগ পেয়েছে। আজ যাচ্ছে ভর্তি হতে। সেই খুশিতে বেশি কথা বাড়াল না ঈশিতা। ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে গেল। যাওয়ার সময় অবশ্য একজন সার্ভেন্টের সাথে ধাক্কা খেল। বিরক্তিতে মুখ কুঁচকে চশমা ঠেলে চোখে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, বাড়িতে এত সার্ভেন্ট থাকলে তাদের সাথে দিনে 2-4 বার করে ধাক্কা খেয়ে পেট ভরে যাবে। খাবার খাওয়ার প্রয়োজন হবে না। সার্জেন্ট থমথম খেল। শিশির ঈশিতার কথাটা শুনতে পেয়ে শব্দ করে হেসে উঠল। রান্নাঘর থেকে কারিরা বেগম মেয়ের হাসির শব্দ শুনে ছুটে এলেন। ঈশিতা তখন বোকা বোকা চোখে তাকিয়ে আছে শিশির দিকে। কারিরা বেগম প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। শিশির হাসি থামিয়ে কোনো রকম বলল, তোমার মেয়ে চোখে দেখে না এখন যত দোষ সার্ভেন্টের। কারিরা বেগম মেয়ের কথা শুনে কিছু বুঝতে পারে না, তবে কথা বাড়ানোর সময় নেই। আতিক চৌধুরী বাড়ি আসছে আজ, অনেক দিন পর, তাই উনার জন্য রান্না সব কারিরা বেগম করছে। ঈশিতাকে টেনে ডাইনিং এ নিয়ে চলে গেল। শিশির তখন হাসছে। লিভিং রুম সম্পূর্ণ ফাঁকা। ইফাদ মাত্র ঘুম থেকে উঠেছে। আজ সে গ্রামে ফিরে যাবে। অনেক দিন হয় এখানে। যাওয়ার আগে একবার একটা মেয়ের সাথে দেখা করবে। অবশ্য মেয়ে বলা চলে না, এটা ইফাদের 17 নম্বর গার্লফ্রেন্ড। এটাকে পটিয়েছে আজ 12 দিন হয়। এটার সাথে একবারও দেখা হয়নি, আজ প্রথম দেখা করবে। তাই এক্কেবারে রেডি হয়ে নিচে এসে শিশিরকে হাসতে দেখে ভ্রু কুঁচকে নিল। কপালে ভাঁজ ফেলে শার্টের হাতা ফোল্ড করতে করতে জিজ্ঞেস করলো, একা একা এভাবে পেতনির মতো হাসছিস কেন? তোমার আমাকে পেতনি কোন দিক দিয়ে মনে হয়? আমার মতো সুন্দরী একটা মেয়েকে তুমি এসব বলার সাহস কই পাও? জানো তুমি আমার পেছনে কত ছেলে ঘুরে, শুধু বাবার জন্য সাহস পায়। আর আগে এটা বলো, তুমি এভাবে সাজুগুজু করে যাচ্ছ কোথায়? পেছনে ঘুরে সামনে তো আসার সাহস নেই। আর আমি আজ গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে যাচ্ছি। দোয়া কর ছবিতে যেমন সুন্দর দেখায় বাস্তবে যদি এমন হয় তাহলে রুম ডেট আজ ফাইনাল করেই আসবো। ইফাদের কথায় হঠাৎ মন খারাপ হয় শিশিরের। বুকের ভেতর সূক্ষ্ম এক যন্ত্রণা অনুভব করে, কারণ জানা নেই। ছোট করে জবাবে শুধু হা বলে সিঁড়ি বেয়ে উপর চলে গেল। ইফাদ অবাক হলো, তবে বিশেষ পাত্তা দিল না ব্যাপারটা। তার ভাবনায় এখন তার নতুন গার্লফ্রেন্ড শাহনাজ মীরা একসাথে বসে আছে। কমলা বেগম বেগুন গাছের পাতা কাটছে। হলুদ বর্ণ ধারণ করেছে তেমন সব পাতা ছাঁটাই করছে। মীরা দাদির দিকে অপল দৃষ্টিতে তাকিয়ে কাজ দেখছে। শাহনাজ জানে মীরা উপরে উপরে নিজেকে যতই শক্ত দেখায় ভেতর মেয়েটা ততটাই ভঙ্গুর। আজ 15 দিনের বেশি সময় হতে চলে রিহান কাজল কারোই কোনো খবর নেই। ইফাদ ভাই আজ বাড়ি ফিরবে শাহনাজ খবর পেয়েছে। মীরাকে বলল, মীরা ইফাদ ভাই আজ গ্রামে ফিরবে, আমার সাথে কথা হয়েছে। ও, মীরা শান্ত কণ্ঠে বলে। শাহনাজ অবাক হয়, আবার বলে, হয়তো কাজে বেশি ব্যস্ত রিহান ভাই। চিন্তা করিস না, দেখবি সময় করে 2-1 দিনের মধ্যে চলে আসবে। শাহনাজের কথাটা শেষ হওয়ায় সঙ্গে সঙ্গে মীরা ধরে আসা গলায় বলে উঠল, আসবে না, আসবে না, মিথ্যা বলেছে আমায়। সুইজারল্যান্ড চলে গেছে 2 বছর, শিশির আপুর মামার বাসায়, সেখানে থাকবে। শিশির আপুর মামাতো বোন আছে অনেক সুন্দরী, ওই বিদেশিনী রিহান ভাইকে পছন্দ করে। আমাকে ঈশিতা বলেছে,
যদি ওই মেয়েকে ভালোবেসে আমাকে ভুলে যায় রিহান ভাই। মীরা, রিহান ভাই কথা বল। মীরা অসুস্থ চোখ জোড়া অনেক কষ্ট খুলল। পিটপিট করে তাকিয়ে রইল শাহনাজের দিকে। শাহনাজের বড়ই মায়া হয়। ভেতরে ভেতরে চাপা কষ্টে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। কিছু দিন পর পরীক্ষা মেয়েটার, অথচ এমন একটা সময়ে মেয়েটা অসুস্থ হয়ে গেল। হলো তো হলো, যেন তেন অসুস্থ নয়, একেবারে হসপিটাল ভর্তি হতে হলো। কাল রাতেই অবস্থা খুব খারাপ হয়েছিল, জ্বরে জ্ঞান হারিয়েছিল। কোকেয়া বেগম শাহনাজের কাছে ফোন করার পরই শাহনাজ নিজের মাকে নিয়ে মোড়ের কাছ থেকে গাড়ি নিয়ে গেল। তারপর সরকারিতে নিয়ে এলে জ্বর কমার ইঞ্জেকশন দিল। সকালে কোকেয়া মেয়েকে প্রাইভেট হসপিটাল অ্যাডমিট করিয়েছে। এখন স্যালাইন চলছে। কোকেয়া শাহনাজকে দিয়ে স্কুল গিয়েছে, ছুটি নিয়ে চলে আসবে বলেছে। মীরা ফোন ধরছে না। এদিকে কোকেয়া বেগম যখন তখন চলে আসতে পারে। শাহনাজ এবার তাগাদা দিল মীরাকে। বিদেশি একটা নাম্বার থেকে কল এসছে। শাহনাজ তক্ষুনি বুঝেছিল প্রেমিক পুরুষ কল করেছে। নিজের প্রেয়সীর খবর যে তার কান অবধি পৌঁছে গিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রিহান কোনো কথা বলছে না, চুপ করে আছে। শাহনাজ মীরার কানে ধরল ফোনটা। মীরা আলগোছে চোখ বন্ধ করে নেয়। পুরুষটার ভারী নিঃশ্বাসের শব্দ মীরা ফোনের এ প্রান্তে থেকেও অনুভব করতে পারছে, কিন্তু কথা বলবে না। কেন করলো এমন? 2 বছর তো একবারও দেখা হবে না এমনটা সেদিন বলেনি, কিংবা এত দূর দেশে যে গেলে সেটাও তো একবার বলে গেল না। প্রণয় শুরু যেদিন হলো সেদিন তাদের শেষ দেখা হলো। মীরারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। শাহনাজ একটা টিস্যু হাতে সেটা মুছে দিল। মীরারও ভালো হাতটা টেনে ফোনটার উপর রেখে ইশারায় কথা বলতে বলে কেবিন থেকে বেরিয়ে গেল। মীরা ফোন কানে ধরে রইল। কত সময় কাটলো কেউ হিসাব করল না। শুধু গভীর নিঃশ্বাসের প্রখরতা একে অপরের শুনতে পেল। রিহান অনেক সময় পর শান্ত স্বরে ডাকল, জান। ইস্কি ছিল এই ডাকে। মীরারও যে বুকের ভেতরে ফোরফর হয়ে বিঁধল। প্রণয়নের পর প্রেমিক পুরুষ প্রথমবারের ন্যায় তার প্রেয়সীকে কিছু বলে সম্বোধন করল। মীরারও বুকের ভেতর সুখানুভূতি হলো, কিন্তু মস্তিষ্ক বেইমানি করল, সাড়া দিল না এত মধুর ডাকে। রিহান ওপ্রান্তে থেকে কি বুঝল তার প্রেয়সী অভিমান করেছে। দগ্ধ হয়েছে তার বক্ষ। কমল হৃদয় খানি আঘাত সে নিজে হাতেই করছে। অপরাধী সে। গোপনে রাখা প্রেম সেটা আবার নিবেদন করেই চলে এসছে। 1.5 মাস কোনো যোগাযোগ করেনি। দীর্ঘ এক নিঃশ্বাস টানে। যোগাযোগ করলে কি সে এত সময় এখানে থাকতে পারত? উহু, কখনো না। এই তো এখন একটু নিঃশ্বাস তাকে পাগল করছে। ছুটে চলে আসতে চাইছে মন। অসুস্থ প্রেয়সীকে শক্ত করে বুকে আগলে নিতে হৃদয় ব্যাকুল হচ্ছে। পাগল প্রায় রিহান নিজেকে শান্ত করতে পারছে না। শেষ মীরাকে ধমক দিয়ে উঠল। মীরা একটু ভয় পেল না সেই ধমক। পাবে কি করে ধমকে যে রোজকার নেয় সেই গম্ভীর রাগী ভাব ছিল না। রিহান অবাক হলো না। সে পরাজিত সৈন্যর ন্যায় মাথা নিচু করে। উদম শরীরে দৃষ্টি পড়তেই বক্ষদেশে পীড়া অনুভব করে। এখানে একটা নারী থাকে, বুকের বা পাশটায়। সেই নারী তো কিশোরী। 18 তো হয়নি এখন। যুবতী হলে রিহান ঘরে তলবে তাকে। রিহান রয়েশয়ে ফের জিজ্ঞেস করল, কথা বলবি না জান? মীরা জবাব দেয় না এবারেও। চুপ করে পুরুষটার স্বর অনুভব করে। কতদিন পর শুনছে এই গম্ভীর কণ্ঠ। তৃষ্ণা এখনো মেটেনি। চোখ বন্ধ করে পড়ে রয়। রিহান এবার গম্ভীর হলো। মেয়েটা কি বেশি বাড়াবাড়ি করছে না এবার? রাগ চড়ে মাথায়। গম্ভীর চাপা স্বরে প্রশ্ন করল, অসুস্থ হওয়া কি খুব জরুরি ছিল? মীরা মুখ খুলে এবার। পুরুষটা নিজের কন্ট্রোল হারাচ্ছে। মীরারও চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে চোখ বন্ধ রেখেই বহু কষ্টে বলল, তার অনুপস্থিতিতে আমার বুক তৃষ্ণায় ফেটে চৌচির। তার নৈশব্দে বিদায় অসুস্থ আমার মন। তাপমাত্রা বাড়ল শরীরের। অথচ সবাই বলল আমার জ্বর হয়েছে। সত্যি কি আমার জ্বর হয়েছে? আমি এলে সুস্থ হবি? রিহান জিজ্ঞেস করল। মীরা হাসল। তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে পুরুষটা। সে এলে নিশ্চিত মীরা সুস্থ হবে। কিন্তু যেই ধোঁকাটা দিয়েছে। মীরার মন অভিমানে টইটম্বুর। জবাব দিল না কোনো রকম। রিহান হতাশার স্বরে আবার বলে, এমনটা কথা ছিল না জান। পড়ালেখা করবি মন দিয়ে বলেছিলি আমায়। আমার কিছু ভালো লাগে না রিহান ভাই। আপনি কেন আমায় আগে বলেননি আপনি সুইজারল্যান্ড চলে যাবেন?
মীরা হু হু করে কান্না করে দেয়। তার কেন পুরুষটাকে এত কাছে পেতে ইচ্ছে করে, সব সময় চোখের সামনে বসিয়ে রাখতে মনে করে। রিহান চোখ মুখ শক্ত করে বসে রইল। যেই কাজে গিয়েছিল মোটামুটি ভালো এগিয়েছে, যদি সম্ভব হয় দ্রুত ফিরে আসবে। রিহান জানে মীরা যথেষ্ট ভালো স্টুডেন্ট, শুধু আবেগ ভালোবাসা যাই হোক, মেয়েটা চাপটা সহ্য করতে পারছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন মন খুলে কথা বলার জন্য একটা ফ্রেন্ড, যাকে সব বলা যাবে। শাহনাজের কাছে মীরা সব বলে, কিন্তু কাছের কাউকে বলতে পারলে মেয়েটা সারাক্ষণ ভয় আতঙ্কে থাকবে না। রিহান কি ভেবে প্রশ্ন করলো, এক্সাম প্রিপারেশন ভালো, সব কমপ্লিট? মীরা উত্তর দেয়, সুইজারল্যান্ড এখন একদম সকাল, কাজল এখনো ঘুমিয়ে আছে, গায়ে পুরুষটা কমফোর্টার জোড়ায়। অতঃপর মীরাকে বলল, মেডিসিন আর শরীরের যত্ন নিবে। আমার মীরাকে আমি সুস্থ চাই, সেটা তুই কিভাবে আমারটা আমায় ফিরতো দিবি আমার জানার প্রয়োজন নেই। রিহান কল কাটে, মীরা চোখ বন্ধ করে আছে। ফোন কাটার পরেও মীরা ফোন কানে ধরে আছে। এই কথা বলায় যেন তৃষ্ণা মেটবার বদলে বাড়ল। চোখ বন্ধ করে পুরুষটাকে অনুভব করার চেষ্টা করে, হঠাৎ কিছু মনে পড়তে চমকে উঠল। তড়িঘড়ি করে গলায় হাত দিল। একই কথায় সেই চেইন নেই। মীরা অস্থির হয়, শোয়া থেকে কোনো রকম এক হাতের সাহায্যে উঠে বসে আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজতে লাগলো। এমন সময় হঠাৎ কোকেয়া বেগম দরজায় দিয়ে কেবিনের ভেতর প্রবেশ করতে করতে শান্ত স্বাভাবিক কণ্ঠে জানায়, ওটা আমার কাছে, কাল রাতেই খুলে রেখেছি। মীরা থমথম খেয়ে চুপ করে বসে রইল, তু শব্দ করে না। ভেতরে ভেতরে ভয় মরিয়া। মা এত শান্ত কিভাবে? একবারও জিজ্ঞেস করলো না এত দামি একটা জিনিস মেয়ে পেল কোথায়? মীরা চোখ তুলে দেখল শাহনাজ পেছনে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। কোকেয়া বেগম বেড থেকে ফোনটা তুলে শাহনাজের হাতে দিয়ে বলে, দাঁড়িয়ে আছিস কেন, বস। শাহনাজ ভীতু চোখে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। কোকেয়া মেয়ের হাতের স্যালাইন খুলে, শেষ হয়েছে। সেটা পাশের ঝুড়িতে রেখে সব গুছিয়ে একটা ব্যাগে নিল। ঔষধপত্র সব শাহনাজের কাছে দিয়ে মেয়েকে ধরে বাহিরে নিয়ে এলো। বিল পে করে সিএনজি করে বাড়ি ফিরল। মীরা পুরোটা সময় আতঙ্কে রইল। বাড়ি এসেও কোকেয়া খুব স্বাভাবিকভাবে মেয়ের গা মুছিয়ে দিল, কাপড় পাল্টে দিয়ে মেয়ের জামা কাপড় ধুয়ে দিল। অতঃপর মেয়ের জন্য আলু ভাজি করতে গেল। মীরারও জ্বর হলেই ঝালঝাল আলু ভাজি দিয়ে ভাত খেতে চায়। মীরারও কমল বেগমের কাছে কত সময় বসে রইল। শরীর দুর্বল, তাই কমলা বেগম নাতনিকে ধরে রুমে দিয়ে নিজে বাহিরে এলো। বাড়িতে করা সব রকম সবজি দিয়ে তাদের মাসের পর মাস চলে। তরকারি খুব একটা কেনার প্রয়োজন হয় না। কোকেয়া বেগমকে বলে বলে মৌসুমে মৌসুমের সবজি গাছ কিনিয়ে এনে লাগায় কমলা বেগম, আর তা দিয়ে তাদের সংসারের কাঁচা বাজার চলে। রিহান কি বলল, দেশে কবে আসবে? মীরা শুয়েছিল। মায়ের প্রশ্নে এক ঝটকায় শোয়া থেকে বসে গেল। কোকেয়া ভাতের প্লেট হাতে বিছানায় এসে বসল। মীরা কিছু সময়ের জন্য ভাবল সে ভুল শুনেছে, কিন্তু না, কোকেয়া মীরাকে ভুল প্রমাণ করে আবার একই প্রশ্ন করল, কবে আসবে? বলছিস না কেন? আম্মা। মীরারও চোখে স্পষ্ট ভয়, হয়তো বয়স কম সেই জন্য। কোকেয়া বেগম মেয়ের মুখে ভাত দেয়। মীরা বসে থাকে স্তব্ধ হয়ে। কোকেয়া বলে, তোর বাবার আর আমার যখন সম্পর্ক, তখন এবছরের বেশি হবে। তোর নানা জান জেনে গেল। আমায় জিজ্ঞেস করার পর আমি বলেছিলাম। লজ্জায় অস্বস্তিতে বড় ভাবির কাছে কথাখানি স্বীকার করেছিলাম। কোকেয়া মেয়ের সরল চাহনি চোখের তারায় তাকিয়ে থাকে। সরল এই চোখ জোড়ায় দুঃখ কষ্ট কোকেয়া কোনো দিন দেখতে চায়নি। মীরারও বাবা যখন বেঁচে ছিলেন মীরাকে কোনো রাজকন্যার চেয়ে কম কিছু ভাবেনি। মেয়ে কাঁদলে পাগল হতো। মায়ের চেয়ে বেশি বাবা হয়ে তিনি মেয়ের যত্ন করেছেন। কোকেয়ার চোখের কোণে জল জমা হয়। কত সুন্দর না ছিল তখন। হঠাৎ সব একটা মানুষের বিদায়, সবকিছু এলোমেলো হয়ে গেল। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে কোকেয়া মেয়ের চোখে চোখ রেখে বলে উঠল, কাউকে ভালোবাসলে ভয় পাওয়া উচিত। সেটা শুধু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়।
এটা ব্যতীত অন্য কোনো কিছুতে ভয় পেলে নিজের ভালোবাসা হারাতে হবে নিশ্চিত। রিহান কল করেছে, একটু কথা বলবি? মীরা পড়তে বসে আছে। কোকিয়া তখন ফোন হাতে হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করে। হাতের বাটন ফোনটা বেজে চলেছে অনবরত। মীরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে ফের বইয়ের দিকে তাকালো। বইয়ের পাতা উল্টায়, দৃষ্টি সেখানে নিবন্ধ রেখেই নাকচ করে দেয়। না আম্মা। কল বেজে কেটে গেল। কোকিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়ে তার মন শক্ত করেছে। নিজের অবস্থান ধরে রাখতে কিংবা কখনো কখনো সেই স্থান আরো শক্ত করতে আমাদের কিছু স্বভাব অভ্যাস বদলাতে হয়। কারোর কাছে নিজেকে মূলহীন প্রমাণ করার কোনো মানেই হয় না। আগে নিজেকে প্রায়োরিটি দিতে হবে। কোকিয়া মেয়েকে বুঝিয়েছে। মীরা যেন এমন একটা মানুষ প্রয়োজন ছিল, যে খুব কাছের, তাকে বুঝবে, বোঝাবে। কোকিয়া বেগম বলল, আচ্ছা পড়। অতঃপর তিনি চলে গেল। মীরার চোখগুলো লাল, ঠোঁটগুলো কাঁপছে। কত কষ্ট এই না শব্দটা সে মুখ দিয়ে বের করেছে একমাত্র মীরারও মন জানে। কিন্তু এতে করে যদি নিজের একটু ভালো হয় তবে তাই করবে মীরা। কাল থেকে এক্সাম শুরু। কোকিয়া মেয়ের এক কদিনে এত সেবা যত্ন করেছে, মীরা খুব দ্রুত সুস্থ হয়েছে। রাত 11:30 বাজে কোকিয়া বেগম দুধের গ্লাস হাতে মীরার কক্ষে এলো। মেয়েকে জোর করে খাইয়ে দিল। ঘুমোতে বলে তিনি নিজের রুমে গেল। মীরা লাইট অফ করে শুয়ে পড়ল। পরীক্ষার আগের রাতে বেশি রাত জাগতে নেই, নয়তো এক্সাম হলে শরীর খারাপ করবে। রোজকার ন্যায় কোকিয়া বেগম একদম সকালে রান্না শেষ করল। আজ স্কুল থেকে ছুটি নিয়েছে। মেয়ের প্রথম পরীক্ষা, আর তিনি যাবে না তা কি করে হয়? রান্না শেষ, শাশুড়ি আর মেয়েকে নিয়ে খাবার খেল। মীরা সব গুছিয়ে রেখেছে। খাবার পর আস্তে ধীরে রেডি হয়ে নিল। গোসল করেছে মীরা, লম্বা চুলগুলো ভেজা। কোকিয়া মেয়ের চুল মুছে দেয়। 10টা থেকে পরীক্ষা শুরু। 9টা বাজে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রথম দিন একটু আগে যাওয়া ভালো, তার উপর সিট পড়েছে অন্য একটা কলেজে। 10টা বাজার 30 মিনিট আগেই মীরা কলেজের ভেতর ঢুকে গেল। কোকিয়া বসে অপেক্ষা করতে লাগলো। শাহনাজের একটা ক্লাস আছে, 9টা বাজে শেষ হবে। শাহনাজ ক্লাস শেষ হলেই চলে আসবে। কোকিয়া কলেজের পাশে থাকা বড় পুকুরের ঘাটলার দিকে গেল। সেখানে অনেক গার্ডিয়ান বসে আছে। পাশে একটা মসজিদও আছে। কোকিয়া ফোন বের করে শাহনাজকে কল করে ঠিকানা দিয়ে অন্য আরো অনেক মহিলা আছে তাদের সাথে আলাপ পরিচয় হলেন। পাক্কা 3.5 ঘন্টা অপেক্ষা করার পর মীরা বেরিয়ে এলো। মুখে তার গম্ভীর। দেখে বোঝার উপায় নেই পরীক্ষা কি ভালো হয়েছে না খারাপ। কোকিয়া চিন্তিত। শাহনাজ অধর কামড়ে ধরে ভাবুক হয়। ওর পরীক্ষা ভালো হলে ওর মুখ এমন থাকে, কিন্তু মীরারও মুখ এমন দেখাচ্ছে, সেটার কারণ কি বুঝতে পারছে না। কোকিয়া শাহনাজ ভিড় ঠেলে মীরার কাছে গেল। মীরা বহুনির্বাচনী প্রশ্নপত্র শাহনাজের হাতে দিল। শাহনাজ কয়েকটা দেখল, যেগুলো মীরা সঠিক দিয়েছে, আর যেগুলো পারে না সেগুলো নেটে দেখল। 3টা ভুল আর বাকি সবগুলো ঠিক দাগিয়েছে। কোকিয়া বেগম মেয়ের জন্য আগে থেকে পানি আর একটা কেকের প্যাকেট কিনে রেখেছে। মীরাকে একপাশে নিয়ে পানি দিল। মীরা পানি খেয়ে একটা কেকের পিস খেল। শাহনাজ মীরারও খাবার শেষ ফুচকা দোকানে গেল। দুপুর 2টার দিকে বাড়ি ফিরল। সময় খুব দ্রুত চলে। দেখতে দেখতে কিভাবে যে মীরারও পরীক্ষা শেষ হয়ে গেল। আজ শেষ পরীক্ষা, তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে। কোকিয়া আজ আসেনি। স্কুলে পরীক্ষা চলে, সেই জন্য আসা সম্ভব নয়। শাহনাজ নিতে আসবে মীরাকে। মীরা পরীক্ষা শেষ বাহিরে এসে দাঁড়ালো। হাতের ঘড়িতে সময় দেখল সমান 1টা বাজে। চক্ষু ঘুরিয়ে এদিক সেদিকে তাকাতেই সামনে পুকুর পাড়ে দৃষ্টি গেল। মুহূর্তে চোখে মুখে অবিশ্বাস্য এক ছাপ ফুটে উঠল। নিজের দেখার ভুল ভেবে অন্য পাশে তাকালো, তবে আর চোখে সেদিকে ঠিক লক্ষ্য রাখল। মিনিটখানেক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন পুকুর পাড়ে দাঁড়ানো জিপগাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল, তখন অবাক হলো। সত্যি কি সে যা ভাবছে তাই হয়েছে, নাকি ভ্রম?
কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা মানুষ সুইজারল্যান্ড থেকে কি করে এখানে আসবে? নাকি ইফাত ভাই? মীরার ভাবনার মাঝেই মীরা কিছু বুঝে ওঠার আগেই জিপ গাড়িটা খুব দ্রুত ওর সামনে চলে এলো। এতটাই দ্রুত বেগে এসেছে যে মীরা ভয়ে চোখ বন্ধ করে নিল। কিছু সময় ব্যবধানে যখন কোনো রকম আভাস অপর প্রান্ত থেকে পেল না, তখনই চোখ মেলে তাকালো। পিটপিট করে তাকিয়ে গাড়িতে বসা পুরুষটাকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়। মুহূর্তে মীরা খুব পানির তৃষ্ণা অনুভব করল। 4 মাস পর মানুষ তার সামনাসামনি দেখা পেল। মীরার বুকের ভেতর ড্রিম ড্রিম করছে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। কিন্তু সত্যিটা তো আর বদলে যাবে না। সত্যি এটাই রিহান শেখ বসে আছে জিপগাড়িটায়। দৃষ্টি তার সামনের দিকে স্থির। মুখের আদল কঠোর। চোয়াল শক্ত করে সামনে তাকিয়ে আছে। মীরা আস্তে করে শুকনো ঢুক গিলে। এতদিন সাহস করে মানুষটাকে অবহেলা তো করেছে, কিন্তু এর পরিণয় কি হতে পারে মীরার কেন একবারও মাথায় এলো না? পরক্ষণেই মীরার মনে হলো সে কি সব ভাবছে। এমনটা তো কথা ছিল না। সে নিজেকে শক্ত করেছে, তবে এখন কেন ভেঙে যাচ্ছে আবার? নিজের ভয়কে আড়ালে রেখে মীরা হাসার চেষ্টা করে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার না 2 বছর পর আসার কথা রিহান ভাই? এই প্রশ্নটা যেন আগুনে ঘি ঢালার মতোই ছিল। রিহান এত সময় নিজেকে শান্ত করে রেখেছিল, কিন্তু মীরারও এমন হেয়ালি যেন তার একদম পছন্দ হলো না। মেয়েটা তাকে অবহেলা করছে। রিহান শেখ ইগনোর করেছে। কত বড় স্পর্ধা এই মেয়ের! রিহান অবাক না হয়ে পারে না। রিহান নিজেকে যথাযথ শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করল, কিন্তু সে যেন আজ ব্যর্থ হচ্ছে। চোখ বন্ধ করে চিবিয়ে চিবিয়ে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, একটা কথা বলবি না, গাড়িতে বস। মীরা মৃদু কেঁপে উঠল। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকালো। শাহনাজ আপা আসেনি। মীরা বিরক্ত হল। কেন যে এই মহিলা এখনো আসছে না? মীরা ভেবে পায় না। মীরা অস্থির হয় পুরুষটার মুখের দিকে তাকিয়ে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করে। তবে উপরে উপরে সে নিজেকে ঠিক সামলে নিল। রিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি গাড়ি নিয়ে যেতে পারবো রিহান ভাই, আপনি বাড়ি যান। ক্লান্ত দেখাচ্ছে আপনাকে, বিশ্রাম করুন, আমরা পরে দেখা করব। রিহান ক্ষেপে উঠল। রক্তচক্ষু মীরার দিকে তাকালো। মীরার অন্তর আত্মা সেই মুহূর্তে দেহ ছেড়ে বেরিয়ে আসার জোগাড় হয়। রিহান রাগে হিসহিস করছে। তার মন দেহে সব এই মুহূর্তে আগুনে জ্বলছে, যা এই মুহূর্তে মীরাকেও জ্বালাতে চাইছে। কিন্তু রিহান বরাবর এর মতো দাঁতে দাঁত চেপে রাগ হজম করে। এই মেয়ের সাথে সে কোনো রকম উল্টো পাল্টা কিছু করতে চায় না। মীরা রিহানকে এমন চুপচাপ বসে থাকতে দেখে একবার ভাবল চলে যাবে এখান থেকে, কিন্তু রিহানের কথায় সেটা আর হলো না। আমি ভীষণ ক্লান্ত জান, একটু শান্তি দেয়, এরপর না হয় তোর যা শাস্তি দেওয়ার দিবি। মীরার বুক ভারী হয়ে আসে। এভাবে বলছে কেন পুরুষটা? মীরার বুঝি কষ্ট হয় না? এত মায়া আদুরে কথা কেন বলে? একটু কি জোর করতে পারে না? ভালোবাসার মানুষ অভিমান করলে যে তার অভিমান বুঝতে হবে। জোর করে অভিমান ভাঙ্গাতে হয়, সেটা কি এই পুরুষ জানে না? এভাবে বললে তো মায়া লাগবেই, কিন্তু জোর করলেই না ভালোবাসার প্রখরতা বুঝতে সক্ষম হবে। মীরা উঠে বসে গাড়িতে। রিহান লাল টকটকে চোখ জোড়া দিয়ে এক পলক দেখে নিল মীরাকে। পরপরই জিপ গাড়িটা স্টার্ট করে। গাড়ি চলে সাই সাই করে। মীরা চুপ করে বসে কোন চোখে রিহান ভাইয়ের দিকে দেখে। অদ্ভুত সুন্দর পুরুষটা, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। মীরার সেই দিনের কথা মনে পড়ে। রিহান ভাই আবার সেই বাগান বাড়ির দিকে যাচ্ছে। মীরার মন মুহূর্তে ভালো হয়, কিন্তু কিছু বুঝে উঠার আগেই নিজের বাহুতে প্রবল বেগে শক্ত হাতের ধাক্কা অনুভব করে। মনে হলো যেন তার ঠিক 10 সেকেন্ড পরই নিচে পড়ল মেয়েটা। মস্তিষ্ক কিছুই বুঝতে পারে না।
কয়েক সেকেন্ড ব্যবধানে কানে ভেসে এলো বিকট এক শব্দ, বিয়ে করব আমি, এক্ষুনি। সবাই বিস্ফোরিত নয়নে তাকল রিহানের দিকে। ছেলেটা পাগল হয়েছে? এই অবস্থায় বিয়ে কিভাবে সম্ভব? মাথায় শুভ্র রাঙা ব্যান্ডেজ মোড়ানো, শরীরে বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত। তখন দুপুর ছিল, আর গ্রামের ওই সাইডে তেমন মানুষ না থাকায় কেউ এদের দেখেনি। রিহানের যখন জ্ঞান ফিরে তখন শরীর দুর্বল আর মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছিল। তবে সেদিকে ছেলেটার খেয়াল ছিল না। ঘাড় এদিক ওদিক ঘুরিয়েও যখন মীরাকে পায়নি তখন অস্থির হলো। গাড়ি থেকে নেমে মাথা চেপে ধরে কোনোরকম গাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে মীরাকে পেয়েছিল। জ্ঞান নেই মেয়েটার। রিহান নিশ্চিত মীরা ব্যথা পায়নি, তবে মেয়েটা ভয়ে জ্ঞান হারিয়েছিল। রিহান নিজেও হয়তো গাড়ি থেকে নেমে গেলে তার নিজেরও কোনো ক্ষতি হতো না, তবে তার শখের গাড়িটা হয়তো আর ঠিক থাকতো না। রিহান ঝুঁকে বসে মীরাকে বার কয়েক ডেকেও যখন কোনো লাভ হয় না, তখন রিহান এই অবস্থাতেই মীরাকে কোলে তুলে গাড়িতে বসায়। অনেক কষ্ট। গাড়ি ঘুরিয়ে উপজেলা হসপিটাল আসতে 10 কি 15 মিনিট লাগে। সেখানে ব্যথায় জর্জরিত রিহান আধ ঘন্টায় এসে হসপিটাল পৌঁছায়। আর সেখানে গাড়ি থামাতেই অনেকে ওকে দেখে এগিয়ে যায়। আর ততক্ষণে রিহান নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। কপালের ডান পাশে ভালোই জখম হয়েছে, তাই মাথা যন্ত্রণায় জ্ঞান হারায় আবারও। আর চোখ যখন খুলে তখন শেখ বাড়ির সবাই ওর সামনে উপস্থিত ছিল। আর একে একে সবার মুখে যখন একই প্রশ্ন, এসব কি করে হলো, রিহান তখন নির্বিকার ভঙ্গিতে উপরোক্ত ইচ্ছেটা সবাইকে জানালো। রিহানের বাবা স্ত্রী রেহনুমা বেগমের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। রেহনুমা বেগম স্বামীর চাহনি দেখে ঘাবড়ে গেলেন। শাশুড়ির আড়ালে গিয়ে দাঁড়ালো। রমজান শেখ গম্ভীর। তিনি আগেই আন্দাজ করেছিল কিছু একটা গড়বড় আছে। যে নাতি তার আগে মাস 6 মাস পর গ্রামে আসতো, সেই নাতি এখন সপ্তাহ 15 3 দিন কিংবা রোজ আসতো। শুধু মাঝে সুইজারল্যান্ড ছিল বলেই ব্যাপার উনার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। তবে রিহান যে কোমন সেটা আর কেউ জানে, আর না জানে বড়রা তো জানে। সবাই রমজান শেখ কি বলবে সেই অপেক্ষা করছে। বেশ কিছু সময় নীরবতা চলে। অতঃপর রমজান শেখ শান্ত স্বরে বলল, তুমি সুস্থ হও আগে দাদু ভাই, আমরা মেয়ে দেখে রাখব। তুমি সুস্থ হলেই তোমার বিয়ে। আমি সুস্থ, কিন্তু এত দ্রুত মেয়ে কোত্থেকে পাবো? তাছাড়া তোমার হঠাৎ এমন অবস্থায় বিয়ে কেন করতে ইচ্ছে হলো? ইফাদের বাবা ইব্রাহিম শেখের প্রশ্নটা হয়তো লজ্জাজনক। সবার চোখে মুখে চঞ্চলতা ফুটে উঠল। অপ্রস্তুত হলো সবাই। এমন প্রশ্ন কাকা হয়ে ভাইয়ের ছেলেকে করাটা নির্লজ্জ এর পরিচয় বহন করে। কিন্তু এখন সেটা করল না। তার কারণটা রিহান নিজেই। সবাইকে বিষয়টা ভাবালো। ছেলেটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে কি মাথায় আঘাত লেগে স্মৃতিশক্তি হারিয়ে গেল? কিন্তু ডক্টর যে বলল ক্ষত তেমন গভীর নয়, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। ইব্রাহিম স্ত্রীকে ইশারা করে কেবিন থেকে বেরিয়ে গেল। রেহনুমা বেগম আতঙ্কিত। শাশুড়িকে সাথে নিয়ে বাহিরে এলো। নীনা বেগম এসেই বলল, বড়বু কিছু জানে না, ওরে কিছু কইয়া লাভ নাই। আম্মা, ওর কি হয়েছে হঠাৎ এসব কথা? আমরা চাই রিহান বিয়ে করে। বয়স হয়েছে, তাই বলে এমন পরিস্থিতিতে? রিয়াজ শেখ হতবিহ্বল। নীনা বেগম কোমর ব্যথায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। তিনি গিয়ে একটা চেয়ারে বসেন। রেহনুমা বেগম শাশুড়ি পাশে গিয়ে দাঁড়ায়। নীনা বেগম ছেলে বউয়ের হাতের উপর হাত রেখে ভরসা দেন, এবার যা হবে ভালো হবে, ভালো করতে হবে, নয়তো দুই পরিবারের অভিমান কোনো দিন মিটার নয়। তবে এটা তখনই সম্ভব হবে যখন তাহার একমাত্র মেয়ে শেখ বাড়ির প্রথম মেয়ে রমজান শেখের একমাত্র কন্যা কোকেয়া শেখ চাইবে। তবে তিনি আশায় বাঁচে, কোকেয়া নিশ্চয়ই নিজের কষ্টটা মেয়েকে পেতে দিবে না, এটা ভেবেই চিন্তামুক্ত থাকেন। ছেলেকে ইশারা করে পাশে বসতে বলে রিয়াজ শেখ স্বাভাবিকভাবে এসে মায়ের পাশে বসে। নীনা বেগম বলল, জানি বোনকে তোমরা দুই ভাই নিজেদের চেয়েও বেশি ভালোবাসো। বোন স্বামী ছাড়া একা একটা বাড়িতে রয়েছে,
বৃদ্ধা শাশুড়ি আর ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে, সেটা আবার খুব সচ্ছলতার সাথে। এটা যে তোমার কিংবা তোমার বাপ ভাইয়ের কাজ সেটা সম্পর্কে শেখ বাড়ির সবাই অবগত। বোনকে আড়াল থেকেও তোমরা সাহায্য করেছ। হয়তো এটা তোমাদের কর্তব্য দায়িত্ব, কিন্তু ভালোবেসে তো করেছে। বোনকে একটা সময় তোমরা অনেক অত্যাচার করেছ, আর ভুল কিংবা ভবিষ্যতে খারাপ হবে এটা ভেবে অনেকে বোন বা নিজের মেয়ের জন্য সবাই ভালোটা চেয়ে এমন করে। ভালো সবাই চায়, কিন্তু মাঝে মধ্যে আমরা ভালো চাইতে গিয়ে নিজের অজান্তেই হয়তো তাদের মনে অনেকটা আঘাত দিয়ে ফেলি। কাছের মানুষের দেওয়া আঘাতে কষ্ট বেশি হয়। হঠাৎ যখন চোখের সামনে আপন মানুষগুলো বদলে যায়, অন্য একটা রূপ চোখে ধরা পড়ে, তখন হয়তো এর চেয়ে বিষাদময় অনুভূতি আর কিছু হতে পারে না। তখন আমার মেয়ে পালিয়ে গিয়ে ঠিক করেনি, তবে পালাতে কিন্তু তোমাদের জন্যেই বাধ্য হয়েছিল আমার মেয়ে। প্রথমে কিন্তু আমাদের মানাতে চেয়েছিল, আফসোস আমরা মেনে নেইনি। আমি চাইব দ্বিতীয়বার তোমাদের দ্বারা যেন এমন ভুলটা আর না হয়। রিয়াজ শেখ মায়ের কথা শুনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। সত্যি বাড়াবাড়িটা তখন তারাই করেছিল। বোনের ভালো চাইতে গিয়ে বোনের ভালোবাসা ভুলে গিয়েছিল। সুখ শান্তি শুধু টাকা পয়সা অর্থ সম্পদে থাকে না, ভালোবাসা থাকাটা জরুরি। আফসোস শুধু একটাই, তারা ভালো চাইলেও আল্লাহর তো ভিন্ন রকম পরিকল্পনা আগেই করে রেখেছিল, যেটা কেউ জানতো না। রিয়াজ শেখ মায়ের কথা ঠিক বুঝতে পেরেছে, তবে ব্যাপারটা পুরোটা খোলাসা করতে বলেন। আম্মা, আমি যদি খুব বেশি ভুল না হই, তুমি মীরার কথা বলছো। কিন্তু মীরা অনেক ছোট, রঘু মানবে না। ছেলের মুখে এত বছর পর বোনের সেই ছোটবেলার আদর করে ডাকা নাম শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছে নীনা বেগম। তবে কিছু ভেবে বলে উঠলেন, আর যদি তোমার বোনের মতো একই কাজ মীরা করে, তাহলে তোমরা মেনে নিবে তো? প্রয়োজনে তাই। তার আগে রঘুর সাথে এ ব্যাপারে কথা বলা উচিত। নীনা বেগম আড়ালে হাসে। রেহনুমা বেগম স্বস্তি পান। এটা নিয়ে অন্তত স্বামী আর তাকে কিছু বলতে পারবে না। যা রাগী মানুষ। রেহনুমা বেগম এত যুগ সংসার করে এসছে এই মানুষটার সাথে, অথচ আজ পর্যন্ত উনার মুখের ওপর কথা বলার সাহস হয়নি। যদিও রিয়াজ শেখ স্ত্রীর সাথে খুব নর্মাল বিহেভিয়ার করেন, ভালোবাসে, আদর যত্ন সবই করে, কিন্তু তিনি নিজেই একটু চুপচাপ আর ভীতু স্বভাবের। আর বয়সেও খুব ছোট ছিল বিধায় এত বছর সংসার করে সহজ হতে গিয়েও যেন পারে না, কিংবা মানুষ তার অসম্মান হয় কোনো কথায় সেই থেকে কিছু বলে না। রিহানের পাশের রুমের মীরা ভর্তি আছে। জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। ভয় পেয়েছে প্রচুর। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তবে তার চেয়েও বড় কথা, মীরা এই মুহূর্তে ভীষণ পাগলামি করছে রিহানের জন্য। দুজন নার্স, একজন আয়া কতবার করে বলল রিহান ঠিক আছে, কিন্তু মীরারও বিশ্বাস হচ্ছে না, বরং আরো কান্না করছে আর কি সব বিড়বিড় করছে। কোকেয়া গিয়েছিল ভাইয়ের সাথে কথা বলতে। রিহান নিজের কথায় অনড়, আজই বিয়ে করবে সে। তাই কোকেয়া বেগমের সাথে এ ব্যাপারে কথা বলেছে রিয়াজ। কোকেয়া শুধু বলেছে তার মেয়ে যাই চাইবে সে তাই মেনে নিবে। তাই সবাই এসেছিল মীরার কাছে, কিন্তু কেবিনে এসে মীরার পাগলামি দেখে কেউ আর বুঝতে বাকি থাকে না। তবুও কথা ক্লিয়ার করে নেওয়া ভালো। রিয়াজ শেখ মীরার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে জানালো, আম্মাজান, রিহান ঠিক আছে। বিশ্বাস হয়েছে? মীরা মায়ের দিকে তাকায়। মা এত নিশ্চুপ মীরারও ভয় হতে গিয়েও হয় না। সেদিন বলা মায়ের কথাটা মনে পড়ে ঘাড় নেড়ে সায় দিয়ে আবদার করল, আমি একটু উনাকে দেখব মামা। অবশ্যই দেখবে। তার আগে বলো, আমার মেয়ে হবে? বিয়ে করবে রিহানকে? মীরার কথাটা বুঝতে কিঞ্চিত সময় লাগে। কি বলেছে মস্তিষ্ক বুঝতে পেরে চোখ বড় বড় হয়। স্বপ্ন মনে হয় সব। তৎক্ষণাৎ মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না, শুধু ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। নীরবতা যেন সম্মতির লক্ষণ। কোকেয়া মেয়ের চোখের ভাষা পড়তে পারে। মেয়ে তার উত্তর না পেয়ে যে কিছু বলবে না তিনি তা ভালো করেই জানে। চোখের ইশারায় হ্যাঁ বোঝাতেই মীরাও আচমকাই বলে উঠল, আমি রাজি মামা।
রিহান অসুস্থ শরীর নিয়ে বসে আছে বেডে। তাকে শুয়ে থাকার নির্দেশ দিয়েছেন ডক্টর। কিন্তু সে বসে আছে। পরিবেশটা থমথমে, কেউই টু শব্দ করছে না। কেউ বসে আছে তো কেউ দাঁড়িয়ে আছে। রিহানের বরাবর সামনের একটা চেয়ারে বসে আছে মীরা। মেয়েটার শরীর দুর্বল। তার মধ্যে এতজন মানুষ আর হঠাৎ বিয়ে, বিষয়টা এমন পরিস্থিতির সাথে জুড়ে গিয়েছে, হয়তো সেই জন্য অস্বস্তি হচ্ছে। রিহান দুর্বল চোখ জোড়া মেলে পিটপিট করে মীরার দিকেই তাকিয়ে আছে। মীরার হয়তো সেই জন্য অস্বস্তি হচ্ছে। রিহান দৃষ্টি ঘুরিয়ে কাজীর দিকে তাকায়। তিনি কাজে খসখস করে কিছু লিখছে। সে বিরক্ত হয়। এত দেরি কেন করছে কাজী সেটা বুঝতে পারছে না। রমজান শেখ নাতির মুখের দিকে তাকিয়ে আড়ালে মুচকি হাসে। মেয়ের অভিমান ভাঙছে ধীরে ধীরে। এতেই তিনি খুশি। তিনি মেয়ে কোকেয়ার দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙ্গে কাজীকে তাগাদা দিয়ে বলল, আমার দাদু ভাই অসুস্থ কাজী সাহেব, বিয়েটা আপনি শুরু করুন। কাজী পান খেয়ে লাল করে রাখা ঠোঁট জোড়া এলিয়ে হাসে। সাদা দাড়ির ফাঁকে খারাপ লাগে না। মীরারও ভালো লাগলো। তবে হঠাৎ নিজের দাদার কথা মনে পড়ে মনটা বিষণ্ণ হয়। বাবারও অল্প বয়সে দুনিয়ায় ত্যাগ করার ফলে দাদার সাথে তার শৈশবে কাটানো স্মৃতি বেশি। বাবা দাদার কথা মনে পড়ে মীরারও অস্বস্তি ভুলে মন খারাপ হয়। পাশে দাঁড়িয়ে আছে নীনা বেগম, কমলা বেগম। তাদের ডাকেই মীরারও ভাবনা ছুটে অপ্রস্তুত হয়। নীনা বেগম কাঁধ হাত রাখে। মীরা তাকায় নানির দিকে। নীনা বেগম ইশারায় কাজী সাহেবকে দেখায়। মীরা সেদিকে তাকাতেই কাজী হাসি বজায় রেখেই কবুল বলতে বলে। মীরা যেন কথাখানি শ্রবণ হলেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। কণ্ঠনালী কাঁপছে মেয়েটার। সবকিছু কেমন স্বপ্ন মনে হচ্ছে। এক পলক করে সবার দিকে তাকিয়ে রিহানের দিকে তাকাতেই রিহান ভরসার দৃষ্টিতে তাকায়। মীরা রিহানের দিকে তাকিয়ে থেকেই পরপর 3 বার কবুল বলে দিল। রিহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। অতঃপর নিজের পালা আসতেই সময় নিল না। রিহান কবুল বলার পরই সবাই আলহামদুলিল্লাহ বলে কাজী সব কাজ শেষ করে দুজনের সিগনেচার করালো। অতঃপর সব ফর্মালিটি পূরণ করে বিদায় নিল। আস্তে আস্তে সবাই গেল। রিহানকে একজন নার্স এসে একটা ইঞ্জেকশন দিল। ব্যথার ঔষধ মীরা পাশে বসে দেখে। মানুষ তার জেদি মীরা আগে থেকে জানত, কিন্তু এতটা সেটা কখনো ভাবেনি। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। গায়ে মীরার সেই ধুলোমাখা সাদা কলেজ ড্রেস। আর এটা পরেই বিয়ে হয়েছে। হয়তো সে প্রথম যে কলেজ ড্রেস পরেই বিয়ের পিঁড়িতে বসেছে। রিহান চোখ বন্ধ করেছিল। মাথাটা এত সময় ব্যথায় টনটন করলে ও ইঞ্জেকশন দেওয়ার পর কিছুটা যেন হালকা লাগছে। কেবিনে তখন কেউ নেই। মীরার মা দাদি বাড়িতে চলে গিয়েছে। বাহিরে শেখ বাড়ির সবাই আছে মীরার জানা মতে। রিহান পিটপিট করে চোখ মেলে মীরার দিকে তাকালো। মীরা রিহানের মুখের দিকে তাকিয়েছিল বিধায় দুজনের চোখাচোখি হলো। মীরা অপলক তাকিয়ে থাকে রিহানের মুখের দিকে। ঠোঁটের এক পাশ লাল হয়ে ফুলে আছে। মাথায় ব্যান্ডেজ। মীরার বুকের ভেতর চিনচিন ব্যথা হয়। মানুষটা কত সহজেই তার হয়ে গিয়েছে। অদ্ভুত এক মায়া পুরুষ তার জন্য আগে থেকে থাকলে ও আজ যেন মানুষটা নিজের। তার স্বামী অসুস্থ, বিছানায় শুয়ে। কতটা কষ্ট না পেয়েছে। মীরা হাত এগিয়ে রিহানের ঠোঁটের কোণে আঙ্গুল দিয়ে স্পর্শ করে। রিহান চোখ বন্ধ করে। মীরা ধরে আসা গলায় শুধালো, ব্যথা? না। মিথ্যা বলছেন। মিথ্যা কথা বলা আপনার অভ্যাস হয়ে গিয়েছে রিহান ভাই। রিহান মৃদু হাসে। তার মীরা রেগে? অভিমান? হ্যাঁ, অভিমান করে আছে। সুস্থ হওয়ার আগ পর্যন্ত যত খুশি ভাই ডেকে নে। সুস্থ হই তারপর বুঝিয়ে দেব আমি তোর ভাই না জামাই। মীরার মুহূর্তে চোখ মুখে লজ্জা এসে ভিড় করে। কথাটা খুব বেশি লজ্জাজনক এমন নয়, কিন্তু জামাই এটা শুনে হঠাৎ মনে হলো আসলেই এই স্বপ্ন পুরুষ, শখের পুরুষ আজ থেকে তার স্বামী। একটু আগেই তারা পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে। রিহানের কথা বলতে কষ্ট হচ্ছে। কিছু সময় চুপ থেকে কিছু বলবে তার আগেই কেবিনে কেউ নক করে।
মীরা চমকে উঠল, তড়িঘড়ি করে বসা ছেড়ে দাঁড়িয়ে গেলে। সেকেন্ড সময় ব্যবধানে রেহনুমা বেগম কক্ষে প্রবেশ করে। হাতে উনার ফোন আর একটা শপিং ব্যাগ, মুখে ছেলের জন্য বেদনার ছাপ স্পষ্ট। মীরার মন এটা দেখে আরো খারাপ লাগে। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল যেন মীরা বুঝতে পারে না। এখনো সেই দুপুরে গাড়িতে বসে আছে, সেই মুহূর্তে ভাসছে চোখের সামনে। তখনও মানুষটা কতটা প্রাণচাঞ্চল্যে ছিল, আর এখন মলিনতায় গেরা মুখশ্রী। মীরা একটা 3 পিস আছে, হাত মুখ ধুয়ে এটা পরে আয়, খাবার নিয়ে আসছে তোর ছোট মামা। মীরার হাতে শপিং ব্যাগটা দিয়ে বলে রেহনুমা বেগম। মীরা হাতে নেয় সেটা, ঘাড় নেড়ে কেবিনে থাকা ওয়াশরুমে চলে গেল। রিহান একটু তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করেছে। রেহনুমা গিয়ে ছেলের শিয়রের কাছে দাঁড়ায়, মাথায় হাত রাখে আলগোছে, নিচু হয়ে অধর ছুঁয়ে দেয় চুলের ভাঁজে। রিহান চোখ খুলে অসুস্থ চোখে হাসে। কাজল কল করেছে, ঢাকা থেকে তোমার মামা অনেকবার কল করেছে, সকালে আসবে। রিহান শুনল, কিছু বলল না। রেহনুমা বেগম ভ্রু কিঞ্চিত কুঁচকে জানতে চাইল, আব্বা গাড়িটা হঠাৎ অ্যাক্সিডেন্ট কেন করল? অনেক দিন গ্যারেজে ছিল, আমি সব চেক তো করে বেরিয়েছিলাম, কিন্তু তারপরও মনে হয় একটা চাকায় সমস্যা ছিল। রিহান কোনো রকম বলল। রেহনুমা বেগম কথা বাড়ায় না, ছেলের হাতে কপালে বার কয়েক চুমু খেল। মীরা 7-8 মিনিটের মধ্যেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রেহনুমা বেগমের দেওয়া বাদামি বর্ণের পাকিস্তানের 3 পিস কলেজ ড্রেস ব্যাগে নিয়েছে। রেহনুমা বেগম এগিয়ে এসে মীরার হাত থেকে ব্যাগ নেয়, কপালে স্নেহের পরশ দিয়ে বলল, সবাই বাড়ি চলে যাবে, তুই থাকবি? মীরা প্রশ্নটার বিপরীতে কি বলা উচিত বুঝতে পারছে না, কিন্তু মন খুব করে এখানে রিহান ভাইয়ের সাথে থাকতে চাচ্ছে, হোক না সেটা সারারাত বসে থেকে তবুও। রিহানের দিকে তাকিয়ে দেখে রিহানের চোখ বন্ধ। মীরা মিনমিন করে জানতে চাইল, কেউ থাকবে না? তুই তোরটা বল। মীরা এবার চুপ করে গেল। রেহনুমা বেগম বুঝতে পারে নীরবতা সম্মতির লক্ষণ। উনি মনে মনে খুশি হয়, ছেলের এই এলোমেলো জীবনে কেউ একজন এসছে, তিনি ছাড়াও কেউ ছেলের জন্য চিন্তা করে। রেহনুমা বেগম মীরাকে বলে বেরিয়ে যায়, ইব্রাহিম শেখ খাবার দিয়েছে গিয়েছে। রিহানের জন্য স্যুপ আর মীরার জন্য সাদা ভাত আর ছোট মাছের তরকারি। মীরার পছন্দের খাবার, সাথে দিয়েছে টক। কিন্তু রিহানকে খাইয়ে দিয়ে মীরা সব গুছিয়ে রাখছে। রিহান ভ্রু কিঞ্চিত কুঁচকে নেয়, গম্ভীর স্বরে আদেশ করে, খাবার খেয়ে নে। মীরার হাত থেমে যায়। খাবার খাওয়ার কোনো ইচ্ছেই নেই মেয়েটার, টলমল করে চোখ। রিহান পাত্তা দিল না সেদিকে। মীরা ফের বক্সের ঢাকনা লাগানোর জন্য উদ্যত হতেই রিহান আবার চাপা ধমক দিয়ে শুধালো, খাবার খেতে বলেছি। মীরা মাথা নিচু করে ভাঙ্গা স্বরে বলল, খেতে মন চাচ্ছে না। রিহান আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, খাবার খেয়ে তারপরই সব গুছিয়ে রাখবি, অন্যথায় আমি কাকাইকে কল করে এক্ষুনি হসপিটাল আসতে বলবো। না না, খাচ্ছি আমি। মীরা একটা প্লেটে ভাত নেয়, তরকারি নিয়ে একটু টক দিয়ে তড়িঘড়ি করে 2-3 লুকমা মুখে দিয়ে কাশতে লাগলো। তালুতে উঠে গিয়েছে খাবার। রিহান অসুস্থ শরীর নিয়ে ঝট করে উঠে বসল। পাশ থেকে পানির বোতলের ছিপি খোলে মীরার মুখের সামনে ধরে কোনোরকম একটু পানি নিয়ে খেয়ে মীরা নিজেকে শান্ত করল। তবে পুরোপুরি হলো না। এবার চোখের জল ছেড়ে ফুপিয়ে উঠল। হেঁচকি তুলে বলতে লাগলো, আমি আর খাবো না রিহান ভাই, আমার খেতে ইচ্ছে করছে না। রিহানের পেট মুচড়ে হাসি পায়। হাসে না সে, হাসলে মাথায় সমস্যা হতে পারে। তার চেয়েও বড় কথা মেয়েটার জন্য তার মায়া হয়। তার শোকে বেচারি নাওয়া খাওয়া ভুলে গিয়েছে। রিহান ফোঁস করে দম ছাড়ে, ইশারায় সব গুছিয়ে রাখতে বলে। মীরা খুশি হয়, ঝটপট সব গুছিয়ে পাশের ক্যাবিনেটে লক করে রাখে। মীরা হাত ধুয়ে এসে রিহানের পাশে তুলে বসার জন্য উদ্যত হতেই রিহান ওকে টেনে নিজের পাশে বসায়। বসা মাত্র 2 হাতে নিজের বুকের উপর নিয়ে নিল।
ব্যথা পেল, অল্প ভ্রু কুঁচকে আসে ব্যথায়। তবে সেদিকে ধ্যান না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিজের সাথে। মীরা রয় নিয়ে দ্বিতীয়বার রিহান নামক পুরুষ তার গভীর আলিঙ্গন আবদ্ধ হল। শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। বুকের ভেতর ধুকপুক শব্দে করছে। রিহান অনুভব করল কি সেই শব্দ? হয়তো। ফিসফিস করে বলল, আজকের রাতটা তোলা রইল। ইফাত ঢাকা রয়েছে, কাল আতিক চৌধুরীর সাথে যাবে গ্রামে। খবরটা তারা সন্ধ্যায় পেয়েছে। যদিও তৎক্ষণাৎ যেতে চাইছিল সবাই, তবে রিয়াজ শেখ সবাইকে আশ্বস্ত করেছে গুরুতর কোনো আঘাত পায়নি। কাল সকালে বাড়ি নিয়ে যাবে। বাড়িতে যেন আসে সবাই। ঈশিতার পরীক্ষা চলছে, সে ও ভাইয়ের জন্য অস্থির ছিল। শিশিরও যাবে। অনেক দিন ফুফির বাড়ি যাওয়া হয় না। তার উপর রিহান আর কাজলকে চৌধুরী পরিবার কেউ ভিন্ন নজরে দেখেনি। সেখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করে সবাই বসে থাকবে? শিশির কয়েকটা ড্রেস নিয়ে নিচ্ছে একটা ব্যাগে, সাথে ঈশিতাও রয়েছে। ঈশিতার মন খারাপ। আজ কত মাস হয়েছে সেও গ্রামে যায় না। শিশির ব্যাগের চেইন আটকে ঈশিতার পাশে বসে দুই হাতে মুখ আগলে নিজের দিকে করল। ঠোঁট উল্টে বলল, আমার ঈশি রানীর মন খারাপ করে না। তোমার পরীক্ষা শেষ হলে আমরা দুজন আবার যাব। আপু ভাইয়া। ঈশিতা কাঁদো কাঁদো হয়ে বলে। শিশির আলতো হাতে জড়িয়ে ধরে ঈশিতাকে, আশ্বাস দিয়ে বলল, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। শিশির ঈশিতার মাথায় হাত বুলিয়ে দেয়। এর মধ্যেই দরজায় কেউ নক করল। শিশির অনুমতি দিতেই ইফাত রুমে প্রবেশ করে। দৃষ্টি তার ফোনে দিকে নিবন্ধ। আর সেভাবে থেকেই জিজ্ঞেস করল, পেতনি রানী, তোর ল্যাপটপে চার্জ আছে? আমারটা ডাউন, একটু দে না। শিশির ঈশিতাকে ছেড়ে উঠে দাঁড়ালো। ভ্রু কিঞ্চিত কুঁচকে বিছানার অপর পাশে গেল। ল্যাপটপ হাতে নিয়ে বিছানায় ফের বসল। কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে পাল্টা প্রশ্ন করল, কি এমন জরুরি কাজ তোমার যে চার্জ হতে হতে তোমার ধৈর্য ফুরিয়ে যাবে? ইফাত ফোনে কিছু টাইপ করতে করতে জবাবে বলে, একজন এর সাথে ভিডিও কলে কথা বলবো। শিশির হাত থামে। বুকের ভেতর সূক্ষ্ম এক ব্যথা অনুভব করে। ধরে আসা গলায় ঝট করে বলে উঠল, স্পেশাল? ইফাত বোনের দিকে এক পলক তাকালো, ফোন পকেটে রেখে খুব স্বাভাবিকভাবে জানালো, নিউ গার্লফ্রেন্ড। শিশিরের চোখের কোঠায় জল জমে। সেটা গড়িয়ে পড়ার আগে মুছে নিল। মানুষটা কেন তার দিকে কখনো একটু তাকালো না? কেন চোখের গভীরে তাকিয়ে শিশিরের বিন্দু বিন্দু করে জমা ভালোবাসা বুঝতে পারে না? শিশির ল্যাপটপের শাটার বন্ধ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে আওড়াল।